হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির যে সাজেশন 2025-এর যে সাজেশন বা 2024-এর সাজেশনও বলা যেতে পারে, যেহেতু 2024-এর ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার কথা, কিন্তু পরীক্ষাটা আবার 2025 সালের জানুয়ারি মাসেও হতে পারে। তো যাই হোক, তোমাদের এই আসন্ন পরীক্ষার যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব এবং এ প্রসঙ্গে এটা বলবো যে এই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর, বিস্তারিত ব্যাখ্যা আলোচনা সহ প্রতিটা প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমার এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। আজকে ক্লাসের মূল আলোচনার বিষয়টি একবার বোর্ডে দেখে নিই। দেখো, হিস্ট্রি অনার্স নিউ সিসিএফ সিলেবাস ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি 1 অনার্সের পেপার সাজেশন 2025। তা তোমরা জানো যে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে আর 5 নম্বরের টিকা প্রশ্ন থাকবে। তা প্রথমেই আমরা 20 নম্বরের কি কি প্রশ্ন এবার ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য সেগুলো দেখে নেব। দেখো, এক্ষেত্রে আমি তোমাদেরকে টপ 10 অর্থাৎ মাত্র 10টি প্রশ্নের কথা বলছি। এই 10টি প্রশ্নকে সামনে রেখে তোমরা এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করো এবং এই টপ 10 কোশ্চেনের মধ্যে থেকে তোমরা অল ওভার সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তা প্রথম প্রশ্ন দেখো, মার্কস 20। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান, বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে দেশীয় সাহিত্যিক উপাদান। আচ্ছা, এখানে যে বোর্ডে যে প্রশ্নগুলো আমি লিখেছি এগুলো দেখে তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমরা একবার জাস্ট জেনে রাখো, কারণ আমি আলোচনার একেবারে শেষে খাতায় কলমে অন স্ক্রিনে আরেকবার আমি সাজেশনটা দেখাবো তোমাদের, তোমরা সেই জায়গা থেকে লিখে নিতে পারবে। তাই এখন তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সাহিত্যিক উপাদান। তো উপাদান দুই ধরনের হয়, একটা প্রত্নতাত্ত্বিক আর একটি সাহিত্যিক উপাদান। এর আগের বছর মানে বিগত বছরে পড়ে গেছে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে লিপি, মুদ্রা আর স্থাপত্যকে বোঝায়। এখন এই তিনটি অংশের যে কোনো একটা কিন্তু টিকাতেও আসতে পারে, অর্থাৎ লিপি টিকা আসতে পারে 5 নম্বর, বা মুদ্রা আসতে পারে টিকা 5 নম্বর। এখানে তোমাদের 20 নম্বরের জন্য একটা ইম্পর্টেন্ট এই মডিউল থেকে সাহিত্যিক উপাদান। তা সাহিত্যিক উপাদান দুই ধরনের হয়, একটা দেশীয় সাহিত্যিক উপাদান আর একটি হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদান। তো এখানে প্রশ্ন আসতে পারে যে দেশীয় সাহিত্যিক উপাদান, তাহলে দেশীয় সাহিত্যের যে পাঠ আছে সেই পাঠটুকু শুধু লিখতে হবে। আবার যদি বলে যে প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান লেখো, তাহলে কিন্তু দেশীয় বিদেশীয় সবটাই লিখতে হবে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমেই থাকবে, প্রশ্নের প্রথমেই থাকবে, এই প্রশ্ন আসবেই 100% কমন, কোনো সন্দেহ নেই। এই একটা প্রশ্ন একটাই কমন। পরেরটা দেখো, 2 দাগে, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। এর বিগত বছরে পড়ে গেছে সিন্ধু সভ্যতার পতন। সিন্ধু সভ্যতা থেকে বড় প্রশ্ন মূলত দুটি হয়, একটা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য আর একটা হয় তার পতন। যেহেতু পতনটা পড়ে গেছে পরীক্ষায়, তাই তোমাদের এবার ইম্পর্টেন্ট হচ্ছে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা। এই নগর পরিকল্পনা কিন্তু আলাদা করে আবার প্রশ্ন আসতে পারে, মানে বৈশিষ্ট্য না দিয়ে নগর পরিকল্পনাটাও দিতে পারে, এবং আবার নগর পরিকল্পনার টিকাতেও আসতে পারে। তো সিন্ধু সভ্যতা থেকে তোমরা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যটা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলা যায় পরীক্ষায় আসবেই। পাশাপাশি তোমরা সাপোর্টে নগর পরিকল্পনাটাও পড়ে রাখবে এবং আরো একটা প্রশ্ন পড়ে রাখবে সিন্ধুর অর্থনীতি। তো সিন্ধুর অর্থনীতি ছিল বহির্বাণিজ্যের উপর নির্ভরশীল। তা বহির্বাণিজ্যকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার যে অর্থনীতি তার উপরেও একটা বড় প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে। এরপরে দেখো, 3 দাগের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক আর সামাজিক জীবন। তোমাদের এর আগে আমি একটা সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, সেখানে বলেছিলাম যে ঋগ বৈদিক যুগের বা বৈদিক যুগের 4টি পাঠ তোমাদেরকে পড়তে হয়। আগের বছর কোনো পাঠই পরীক্ষায় আসেনি, এবার আসবেই। সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং ধর্মীয় জীবন, এই 4টি পাঠ তোমাদেরকে পড়তে হয়। এবং বৈদিক যুগের যে দুটো ভাগ, একটা ঋগ বৈদিক যুগ আর একটি পরবর্তী বৈদিক যুগ, তো এই 4টি ভাগ ঋগ বৈদিক যুগে কেমন ছিল আর পরবর্তী বৈদিক যুগে কেমন ছিল, এইভাবেই কিন্তু পড়তে হয়। তো এখানে তোমাদের এই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট, এই 4টি পাঠের মধ্যে অর্থনৈতিক জীবন এবং সামাজিক জীবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই করবে, অর্থনৈতিক জীবন এবং সামাজিক জীবন একসাথে 20 নম্বরের প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো, আর্য সমস্যা সম্পর্কিত বিতর্ক। আর্য সমস্যা সম্পর্কিত বিতর্ক বলতে এই যে আর্যরা বিদেশ থেকে এসেছিল ভারতবর্ষে, তাহলে তারা বিদেশি। আবার অনেকে বলছে না আর্যরা দেশীয়, এ দেশেরই লোক। তা আর্যরা দেশীয় না বিদেশীয়, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। একদল বলছে এরা ইউরোপের লোক, আরেক দল বলছে না এরা ভারতের লোক।
তো এইটা নিয়ে যে তর্ক বিতর্ক বা ঐতিহাসিক বিতর্ক সেটা নিয়ে এই প্রশ্ন। পরেরটি দেখো, ষোড়শ মহাজনপদ। মগধ সাম্রাজ্যে যখন উত্থান হয় তার আগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদ গড়ে ওঠে এবং এই 16টির মধ্যে 15টি উত্তর ভারতে, একটি ছিল দক্ষিণ ভারতে। এই 16টি মহাজনপদের যে বর্ণনা, যে ডিটেলস আলোচনা, তার উপরে এই প্রশ্ন। পরেরটি দেখো, নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য। তা পাথরের যুগের 3টি ভাগ আমরা জানি, প্রাচীন পাথর, মধ্য পাথর আর নব্য পাথর। এই নব্য পাথরের যুগের বৈশিষ্ট্যটা কি, বা এই যুগের এত কিছু আবিষ্কার করে মানুষ, এই যুগটাকে বলা হয় বিপ্লব, অর্থাৎ নব্য প্রস্তর যুগের বিপ্লব। এই নবপ্রস্তর যুগের বিপ্লব দিয়েও প্রশ্ন আসতে পারে, আবার নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য দিয়েও প্রশ্ন আসতে পারে। এখানে 6টি প্রশ্ন বললাম, 6টি, আর এখানে রয়েছে 2টি প্রশ্ন নগর পরিকল্পনায় আর অর্থনীতি। মোট এই 8টি প্রশ্ন এখানে তোমাদের সামনে আমি আলোচনা করলাম। এই 8টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট। প্রেক্ষাপট বলতে এখানে সামাজিক এবং অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট, এই 3টি কারণ দেখাতে হবে। প্রতিবাদী ধর্ম বলতে না, যে হিন্দু ব্রাহ্মণ্য ধর্ম, তার বিরুদ্ধে ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররা প্রতিবাদ করেছিল, এটাকে বলা হয় প্রতিবাদী ধর্ম আন্দোলন। তা এর যে প্রেক্ষাপট মানে কারণটা কি। 9 দাগে রয়েছে দেখো, বৌদ্ধ এবং জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য এবং এই দুই ধর্মের মধ্যে পার্থক্য। তা বৌদ্ধ এই প্রতিবাদী ধর্মের ভিতর দিয়ে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান হয় এবং এই দুই ধর্মের যে মূল মূল বৈশিষ্ট্যগুলি এবং এই দুই ধর্মের মধ্যে পার্থক্যগুলি কি, সেটা নিয়ে 9 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন দেখো, বৈদিক যুগের ধর্মীয় জীবন। অর্থাৎ যে আর্যদের যে সভ্যতা বৈদিক যুগ, সেই বৈদিক যুগের, যেমন তোমরা এর আগে পড়েছো, একটা 20 নম্বরে পড়বে, সামাজিক এবং অর্থনৈতিক জীবন কেমন ছিল, পাশাপাশি ধর্মীয় জীবনের উপরও প্রশ্ন আসতে পারে। তাই এখানে 10 দাগে তোমাদের এই প্রশ্নটি রাখা হয়েছে, বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল, বা আসতে পারে ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন আসে। তো এই ছিল 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্নকে সামনে রেখে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করো এবং এখানকার প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এর মধ্যে ইতিমধ্যে আমি অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর ইতিমধ্যেই পেয়ে যাবে আমার চ্যানেলে। এবার আমরা দেখে নেব 5 নম্বরের টিকা প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। হিস্ট্রি আর ইতিহাস কিন্তু মানে মনে হয় একই জিনিস, কিন্তু কিছুটা হলেও পার্থক্য রয়েছে। পরেরটা দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এর আগে 20 নম্বরের প্রশ্ন আমি বলেছিলাম যে এই প্রশ্নটা 20তেও আসতে পারে, আবার টিকাতেও আসতে পারে। 3, ভারতের মধ্যপ্রস্তর যুগ বা আসতে পারে প্রাচীন পাথরের যুগ। পাথরের যুগের 3টি পার্ট, প্রাচীন, মধ্য এবং নব্য। নব্য পাথরের যুগটা 20তে পড়ছো, আর প্রাচীন আর মধ্য পাথরের যুগটা কিন্তু টিকাতে আসতে পারে। তাই এখানে দুটো প্রশ্ন আছে, যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। 4 দাগে দেখো, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা আর লিপির গুরুত্ব। এই মুদ্রা আর লিপি একসাথে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটি 20 নম্বরে আগে পড়ে গেছে। তাই এবার তোমরা এই টিকা করবে, মুদ্রার উপরে টিকা পড়বে বা লিপির উপরেও টিকা পড়বে। পরেরটি দেখো 5 দাগে, ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্য। সাহিত্যিক উপাদান 20তে পড়ছো, সেখানে সাহিত্যিক উপাদান দুটো ভাগ, একটা দেশীয় আর একটা বিদেশীয়। বিদেশীয়দের মধ্যে গ্রিক, রোমান, চৈনিক, তিব্বতীয়, আরবীয়দের কথা বলা যায়। এখানে উল্লেখ করে দিতে পারে চীন বা চৈনিক বা গ্রিসের যে বৈদেশিক সাহিত্য, সেটা আলোচনা করো। পরেরটি দেখো 6 দাগের প্রশ্ন দেখো, সভা ও সমিতির বৈশিষ্ট্য। অর্থাৎ সভা সমিতির বৈশিষ্ট্য বলতে আর্যদের রাজনৈতিক জীবনের দুটি গণতান্ত্রিক সংগঠন। এই প্রশ্নটির উপরে ভিডিও ক্লাস আমি এর আগের ভিডিওতেই আলোচনা করেছি, তোমরা দেখে নিও। সভা সমিতি সাথে আছে পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতি। অর্থাৎ বৈদিক যুগের 20 নম্বরে তোমরা সমাজ অর্থনীতি পড়েছো, ঠিক সেই অর্থনীতির মধ্যে কৃষি অর্থনীতিটা কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে, তার উপরে এই টিকা। পরেরটি দেখো 8 দাগে, কৌটিল্যের অর্থশাস্ত্র। এটা একটা গ্রন্থ বা মেগাস্ট্রিসের ইন্ডিকা, বা ইতিহাসের উপাদান হিসাবে পুরাণ কতটা গুরুত্বপূর্ণ বা বৈদিক সাহিত্য কতটা গুরুত্বপূর্ণ, এগুলো সবই কিন্তু ইতিহাসের উপাদানের উপরে বেস করে লেখা। তা এই 8 দাগে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 4টি প্রশ্ন আছে, যে কোনোটাই কিন্তু পরীক্ষা আসতে পারে, তবে কৌটিল্যের অর্থশাস্ত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 দাগে দেখো, চিত্রিত ধূসর মৃৎপাত্র, মানে আর্যরা ধূসর রঙের মাটির পাত্র তৈরি করেছিলেন, চিত্রিত ধূসর মৃৎপাত্র। এটার উপরও আমি প্রশ্ন উত্তর ভিডিও ক্লাস দিয়েছি। অষ্টাঙ্গিক মার্গ, গৌতম বুদ্ধ 8টি মার্গের কথা বলেন, এটির উপরেও ভিডিও ক্লাস দিয়েছি।
10 দেখাচ্ছে বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে আবির্ভূত হয়েছিল, তাই তাকে প্রতিবাদী ধর্ম বলা হয়। তো এখানে 10 দাগ সিরিয়াল করা আছে, কিন্তু 10 দাগের সিরিয়াল হলেও এই সব প্রশ্নগুলো যেগুলো অবলিক দিয়ে দেওয়া আছে, এখানে প্রায় আরো 4-5টি প্রশ্ন আছে। প্রায় এখানে 10 থেকে 15টা প্রশ্ন আমি দিয়েছি। এগুলোকে সামনে রেখে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। এর ভিতরে অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনো আমি দিতে পারিনি, খুব দ্রুত একের পর এক তার ডিটেলস আলোচনা সহ উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব। এছাড়া এখন যে প্রশ্নগুলি আমি এখানে আলোচনা করলাম 20 এবং 5 নম্বর, এগুলো অনেকটা শর্ট আকারে, সংক্ষিপ্ত আকারে বোর্ডে লিখে তোমাদের সামনে আলোচনা করেছি। এখন এই প্রশ্নগুলি পূর্ণাঙ্গ বাক্যে কিভাবে পরীক্ষায় আসতে পারে সেটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব, যে জায়গা থেকে তোমরা খাতায় সাজেশনটি লিখে নিতে পারবে। হিস্টোরি অনার্স, সিসিএফ নিউ সিলেবাস, ফার্স্ট সেমিস্টার অনার্স, পেপার ডিএসসিসি 1, সাজেশন 2025, মার্কস 20। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। 2, হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 3, শিল্প ও বহির্বাণিজ্যের উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকগুলি লেখো। 4, ঋক বৈদিক যুগের অর্থনৈতিক ও সামাজিক জীবন কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল। 5 দাগে দেখো আর্য সমস্যা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 6 দাগে ষোড়শ মহাজন পদগুলি সম্পর্কে আলোচনা করো। 7, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, দেখো নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি ব্যাখ্যা করো। 8 দাগের প্রশ্নটি দেখো, প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কারণ কী ছিল। 9 দাগে বৌদ্ধ ও জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, উভয় ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এবং 10 দাগের প্রশ্ন দেখো, বৈদিক যুগের ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য। 2, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে একটি টিকা লেখো। 3, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য লেখো। 4, প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য লেখো। 5, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো। 6, ইতিহাসের উপাদান হিসাবে লেখ এর গুরুত্ব লেখো, অর্থাৎ শিলালেখ। 7, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে গ্রিক ও চৈনিক সাহিত্যের গুরুত্ব লেখো। বা এখানে অন্য একটি প্রশ্ন আসতে পারে, বৈদিক সাহিত্য অর্থাৎ বেদ, পুরাণ এগুলোর উপরে লিখতে হবে। 8 দাগে দেখো সভা ও সমিতির বৈশিষ্ট্য লেখো। বা এখানে আসতে পারে চতুরাশ্রম প্রথা। 9, পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতি কেমন ছিল। 10, কৌটিল্যের অর্থশাস্ত্র। বা এই প্রশ্নটা আসতে পারে মেগাসনিসের ইন্ডিকা, বা আসতে পারে ইতিহাসের উপাদান হিসাবে পুরাণের গুরুত্ব। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। 11 দাগে দেখো চিত্রিত ধূসর মৃৎপাত্র। 12 দাগে অষ্টাঙ্গিক মার্গ। 13 দাগে বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন। এখানে এই 11, 12, 13 এই 3টি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটি দেখো 14 দাগে আর্য সত্য সম্পর্কে টিকা লেখো। এবং শেষ প্রশ্ন, ভারতের 5টি ভৌগোলিক বিভাগ আলোচনা করো। তো এই প্রশ্নগুলি তোমরা এখন সামনে রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশনে অনেকটা সংক্ষিপ্ত আকারে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আবারও উল্লেখ করে দেওয়া হবে। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া আর বাকি অন্যান্য যেসব প্রশ্নগুলো রয়েছে তারও উত্তর আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা সহ তার অ্যান্সারগুলি তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।